তরুণরাই পারে, যুবকরাই পারে একটা পরিবর্তন আনতে। সেই পরিবর্তন তারা এনেছে, সেই জন্য আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা বিএনপি অত্যন্ত সজাগ, চ্যালেঞ্জগুলো মোকাবেলার ব্যাপারে খুব সজাগ। সাকি বলেছে যে অনেক বড় বড় চ্যালেঞ্জ মোকাবেলা করবো বলেই তো আগেই সংস্কারের প্রস্তাব দিয়েছি। চ্যালেঞ্জ মোকাবেলা করবো বলেই তো জনগণের কাছে চলে গেছি সমাবেশ নিয়ে। চ্যালেঞ্জ মনে করবো বলেই তো নদী সাঁতরে পার হয়ে সমাবেশ করি, সরকারের পতন চেয়েছি, বুকে রক্ত ঢেলে দিয়েছি। যেদিন মিরপুরের একজন লেদ ওয়ার্কার মকবুলকে গুলি করে হত্যা করা হয় আমার অফিসের সামনে, আমি যখন তাকে মর্গে দেখতে যাই তখন দেখি যে তার স্ত্রীর পরনে একটা শুধুমাত্র ছেঁড়া শাড়ি। আমাদেরও অসংখ্য লোক মারা গেছে, জামাতে ইসলামের অসংখ্য মারা গেছে, অন্যান্য রাজনৈতিক দলের অনেকেই মারা গেছে। সুতরাং ঐক্যের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই, আর গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপোষ নেই। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, বিএনপি আমরা একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এই লিবারেল ডেমোক্রেটিক পার্টির আমরা গণতন্ত্রের মধ্য দিয়েই, নির্বাচনের মধ্য দিয়েই পরিবর্তনটা চাই, এবং সেই পরিবর্তনটা পার্লামেন্টের মধ্যেই চাই। আমি অনুরোধ করব সকলকে এই বিষয়গুলো ইতিবাচকভাবে দেখবেন। আর যে জুলাই সনদের কথা উঠেছে, জুলাই সনদের প্রস্তাব তো আমরা অনেক আগে দিয়ে দিয়েছি সরকারকে। এখন সরকারের দায়িত্ব এটাকে চূড়ান্ত করার। সরকারের দায়িত্ব এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা। সরকারের দায়িত্ব যে আমরা ঐক্য মতের সংস্কার কোন জায়গায় একমত হচ্ছি না, কোন জায়গায় একমত হচ্ছি সেটা বলুক। আমরা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, আমরা এই তরুণদের ভবিষ্যৎ দেখতে চাই, আমরা এই তরুণদেরকে কর্মসংস্থান করতে চাই, অর্থনীতির বিকাশ ঘটাতে চাই, কৃষক শ্রমিকের উন্নতি করতে চাই, আমরা মহিলাদের ক্ষমতায়ন চাই। এই বিষয়গুলোকে আমরা একখানে আনতে চাই। আমরা ধর্মীয় স্বাধীনতা চাই। আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই প্রশ্নে আমরা কখনো আপোষ করিনি, কোনোদিন করব না। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে সেই পথে শিখিয়েছেন। আমাদের নেতা প্রেসিডেন্ট তারেক জিয়াউর রহমান সাহেব আমাকে সেই পথ দেখিয়েছেন। আর এখন আমাদের তরুণ নেতা জনাব তারেক রহমান এই দীর্ঘ ৮-৯ বছর ধরে আমাদেরকে সেই পথে এগিয়ে নিয়ে এসছেন, যেখান থেকে আমরা আরো শক্তিশালী হয়েছি, আরো আমাদের আত্মবিশ্বাস বেড়েছে যে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করতে পারবো। আমি আয়োজককে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সত্যিকার অর্থেই একটা অভূতপূর্ব একটা সম্ভাবনার সুযোগ আজকে সৃষ্টি করেছেন। আসুন, আমাদের ওই সমস্ত সন্তান, আমাদের ওই সমস্ত ভাই যারা নিহত হয়েছে, তাদের পরিবার, আমাদের সেই সমস্ত পঙ্গু সন্তান ভাইদের, তাদেরকে সামনে নিয়ে, তাদের মায়ের অশ্রুধারকে নিয়ে বীরের রক্তস্রোতকে যেন আমরা কখনো বৃথা হতে না দেই। আসুন, সেই লক্ষ্যে থেকে আমরা সবাই শপথ গ্রহণ করি। আসসালামু আলাইকুম। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তির কর্মসূচি পালন কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা জানেন যে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সকল শহীদ পরিবারকে সম্মাননা জানানো হচ্ছে। সেই সম্মাননা জানানোর অংশ হিসেবে প্রত্যেকটি শহীদ পরিবারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হচ্ছে। আমরা অত্যন্ত সম্মানিত বোধ করতাম যদি মঞ্চে এনে প্রত্যেকটি পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দিতে পারতাম, কিন্তু সময় স্বল্পতার কারণে এই শহীদ পরিবারের পক্ষ থেকে তাদের 3 জন প্রতিনিধিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। বিএনপির মাননীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং উদযাপন কমিটির সম্মানিত আহ্বায়ক জনাব রুহুল কবির রিজভীর হাত থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ মহিউদ্দিন শহীদ ইয়ামিনের বাবা, সানজিদা তুলি মায়ের ডাকের আহ্বায়ক, নাসিমা আক্তার
এবং জনাব গোলাম রহমান শহীদ নাফিসের বাবা এবং মা। আমি শহীদ পরিবারের সদস্যদের একজন করে আমাদের দলের মহাসচিব এবং সিনিয়র যুগ্ম মহাসচিবের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে ক্রেস্ট নিচ্ছেন জনাব মহিউদ্দিন শহীদ ইয়ামিনের বাবা। আপনারা জানেন ক্রেস্ট গ্রহণ করছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষ থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ক্রেস্ট দিচ্ছেন বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং আমাদের বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। তাদের হাত থেকে ক্রেস্ট গ্রহণ করছেন আমাদের একটু এবার বলো। ক্রেস্ট গ্রহণ করছেন জনাব মহিউদ্দিন শহীদ ইয়ামিনের বাবা। এরপরে অনুরোধ জানাচ্ছি সানজিদা তুলিকে, যিনি মাহের ডাকের আহ্বায়ক, তাকে ক্রেস্ট গ্রহণ করার জন্য। এরপরে ক্রেস্ট গ্রহণ করবে শহীদ নাফিসের বাবা এবং মা নাসিমা আক্তার এবং গোলাম রহমান। শহীদ নাফিসের বাবা এবং মা। ধন্যবাদ সবাইকে। আমাদের যারা ভলান্টিয়ার আছেন তারা ইতিমধ্যে আপনাদেরকে একটি ব্যাগ দিয়েছেন, যেটির মধ্যে প্রত্যেকটি শহীদ পরিবারের জন্য ক্রেস্ট রয়েছে। আমি আশা করি যে আপনারা সেই ক্রেস্টগুলো ইতিমধ্যে পেয়েছেন। রাজপথ যার রাজনীতি শিক্ষক, বাংলাদেশি জাতীয়তাবাদের সাথে যার নারীর অটুট বন্ধন, শত নির্যাতনেও ইস্পাত কঠিন দৃঢ়তায় অবিচল, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে সভাপতির বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বক্তব্য বিশেষ কিছু নেই। ৩৬ দিনের এই কর্মসূচি জুলাই আগস্টের কর্মসূচি, ১৬ বছরের নিরন্তর সংগ্রাম, যে সংগ্রামের প্রধান নেতৃত্ব যিনি দিয়েছেন, যিনি ছিলেন আমাদের প্রত্যেকটি সংগ্রামের প্রেরণার উৎসস্থল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে যিনি প্রধান অতিথি। আর এরপরে তাকে যখন কারাগারে নিয়ে যাওয়া হলো এক মিথ্যা অসত্য বানোয়াট মামলায়, দলের যিনি হাল ধরেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আজকের ৩৬ দিনব্যাপী কর্মসূচির যিনি উদ্বোধক, দলের মহাসচিব সহ জাতীয় নেতৃবৃন্দ, এতক্ষণ ধরে শহীদ পরিবারের যারা সদস্য, বাবা মা ভাই বোনদের বক্তব্য আপনারা শুনেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা উপস্থিত হয়েছেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটি, উপদেষ্টা মণ্ডলী এবং সমমনা দল, বন্ধু দল, 12 দলীয় জোটের সকল নেতৃবৃন্দ যারা এখানে বক্তব্য রেখেছেন, সকলকে আমি আজকের এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান শোক এবং বিজয়ের বর্ষপূর্তির পালন কমিটির পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুভেচ্ছা জানাচ্ছি যাদের জন্য আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান, যাদের সম্মানে আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান, সেই সমস্ত শহীদ পরিবারের সদস্যদের যারা তাদের বিশাল সম্পদ হারিয়ে, সন্তান হারিয়ে, পিতাকে হারিয়ে, স্বামীকে হারিয়ে আজকে অনেকেই নিঃস্ব হয়েছেন, যে কথা মহাসচিব বলেছেন, আজকে অনেকেই সহাল সম্বলহীন। কিন্তু তাদের মহিমান্বিত আত্মদানের মধ্যে দিয়ে আমরা একটি ভয়ঙ্কর ফ্যাসিবাদের
পতন ঘটিয়ে কিছুটা হলেও স্বস্তির পরিবেশ এবং কিছুটা মুক্ত নিঃশ্বাস নিতে পারছি। আমি তাদেরকেও আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি বলেছি আমি কোনো কথাই বলবো না। এই জুলাই আন্দোলন শুরুর সময় থেকেই অত্যন্ত তাগিদের মধ্যে ছিলাম। তাগিদটা হচ্ছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রতিক্ষণে তিনি টেলিফোন করছেন এবং বলছেন এই ছাত্রদের আন্দোলনে কিভাবে সবাইকে সম্পৃক্ত করা যায়, এবং প্রায় দিন ভার্চুয়াল প্রেস ব্রিফিং করে দলের বক্তব্যগুলো দিতে দিতে প্রথম যখন দলীয় কর্মসূচি দাও যে বিএনপি প্রত্যক্ষভাবে এখন প্রতিটা কর্মসূচির মধ্যে অংশগ্রহণ করবে এবং ছাত্রদের এবং জনতার এই আন্দোলনের সাথে পূর্ণ সংহতি জানিয়ে একটি কর্মসূচি 19শে জুলাই যেদিন দেওয়া হলো সেদিন আমি গ্রেপ্তার হয়ে গেলাম। এই যে সময়, এই সময়ের মধ্যে আবু সাইদের লাশ দেখেছি, এই সময়ের মধ্যে আরো অনেকের লাশ দেখেছি। আমি শুধু যে লাশ আর যে গুলির শব্দ শুনেছি আমার দুটো কথা মনে পড়েছে, জাস্ট দুটো লাইন। এই শহরে পাখিরা ঘুমায় গুলির শব্দে, এই শহরে ছাত্ররা পড়ে থাকে মগজ ভর্তি বারুদের গন্ধে। এই ছিল জুলাই আন্দোলনের প্রকৃত রূপ। আর এই রূপ দেখেই কারাগারে চলে গেলাম। কারাগারে গিয়েই ঢোকার সাথে রাত 12টার সময় দেখি নজরুল ভাই খুব মৃদু কণ্ঠে আমাকে ডাকছেন, রিজভি রিজভি বলে। তখন বুঝলাম যে আর কারো নিস্তার নেই। সরকার সে টলমল করে উঠেছে যে নজরুল ভাইয়ের মতো একজন অসুস্থ মানুষকে যদি এভাবে নিয়ে আসে। এরপরে তো একের পর এক ওইদিকে অনেককেই ওই মানে ডিবির হাজত ঘরের মধ্যে অনেককেই পাচ্ছি প্রতিদিন। সবার নাম বললে অনেকক্ষণ সময় চলে যাবে, যাই হোক আমি এই নামগুলো বলতে চাই না। আমি শুধু শেষে একটি কথা বলতে চাই, গণতন্ত্রে আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, গণতন্ত্রে ভিন্ন মত থাকবে, একে অপরকে আমরা কঠোর সমালোচনাও করব। এটা গণতন্ত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য। কিন্তু গণতন্ত্র এটা যেমন বৈশিষ্ট্য, কিন্তু রাষ্ট্রীয় গণতন্ত্র এবং সমাজে গণতন্ত্র শক্তিশালী হয় পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে। তো সুতরাং আমাদের কণ্ঠের স্বাধীনতা প্রত্যেকের সহযোগিতা করছেন, প্রত্যেকের আন্তরিকতার মধ্যে দিয়ে আজকে এই যে এই অনুষ্ঠানটির উদ্বোধনের অভ্যাগত অতিথিদেরকে আবারও আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপরে আমাদের প্রধান অতিথি এবং দলের ভারপ্রাপ্ত প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দলের চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার বক্তব্য রাখবেন। এরপরেই আমাদের
আজকের অনুষ্ঠান আজকের মতো শেষ হবে। এরপরে আমাদের ধারাবাহিক আরো কর্মসূচি আছে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবং যারা গণমাধ্যমের সাংবাদিকরা গত কয়েকদিন ধরে আমাদের বক্তব্য ধারণ করেছেন, সেটাকে প্রচার করেছেন, গণমাধ্যমের সাংবাদিক ভাইদেরকেও আমি আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সম্মানিত সুধী মণ্ডলী, এবারে সবিনয়ে বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি আগামীর বাংলাদেশ যার প্রতীক্ষায়, তারুণ্য যার মাঝে খোঁজে নিজের প্রতিচ্ছবি, 20 কোটি মানুষের হৃদয়ের আস্থার নাম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও 36 দিনের আয়োজিত অনুষ্ঠান মালার উদ্বোধক জনাব তারেক রহমান। জনাব তারেক রহমান। ধন্যবাদ ডক্টর মামুন। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্টের ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসাধিককাল ব্যাপী কর্মসূচির অংশ হিসাবে বিএনপি গণ অভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা এবং শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠান আয়োজন করেছে। বিএনপি আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব রুহুল কবির রিজভী, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সম্মানিত সদস্য নেতৃবৃন্দ এবং ফ্যাসিবাদ বিরোধী রাজপথের আন্দোলনের সহকর্মী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত জাতীয় নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রেণী, পেশা এবং সিভিল সোসাইটির সম্মানিত প্রতিনিধিগণ, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের হাজারো শহীদ এবং হতাহতদের বাবা মা, আত্মীয় স্বজন, প্রিয়জন যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা আমার আন্তরিক আলাইকুম। আজকের এই অনুষ্ঠানে আমি আমার বক্তব্যের শুরুতেই 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধ, স্বৈরাচার এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শহীদদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। একই সঙ্গে দেশের গণতান্ত্রিকামী জনগণকে অভিনন্দন জানাই। গুম, খুন, অপহরণ, জেল, জুলুম, হুলিয়া, হামলা, মামলা, ভয় কোনো কিছুই যাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন থেকে বিচ্যুত রাখতে পারেনি। শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিস্ট পলায়নের পরক্ষণে আমার দেওয়া প্রথম বক্তব্যে আমি শহীদ পরিবারের মায়েদের এবং সন্তান স্বজনদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কথা বলেছিলাম। ফ্যাসিস্ট পতনের বছর পূর্তি অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যদের সম্মানে আমি আবারও খুব সংক্ষেপে আমার 5ই আগস্টের দেওয়া 1 বছর আগে সেই বক্তব্যটির দু একটি কথা উল্লেখ করতে চাই। সেদিন আমি বলেছিলাম, গণ অভ্যুত্থানে যারা তাদের প্রিয় সন্তান হারিয়েছেন, বিজয়ের ঐতিহাসিক এই মুহূর্তে আমি সেই সব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। গত 15 বছরের ফ্যাসিবাদী শাসনকালে এভাবে অনেক সন্তান তাদের প্রিয়তম পিতা হারিয়েছেন, অনেক স্ত্রী হারিয়েছেন তাদের প্রিয়তম স্বামীকে। গুম, খুন, অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে। আপনাদের সন্তান স্বজনদের শহীদী মৃত্যু আর ত্যাগ তিতিক্ষায় 5ই আগস্ট আরেকটি বিজয় দেখেছে বাংলাদেশ। শহীদ পরিবারের সম্মানিত সদস্যগণ, 24-এর গণ অভ্যুত্থানে আপনার প্রিয়জন দেশের জন্য, দেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। একজন শহীদ শুধু আপনার স্বজন নন, তিনি জাতির গৌরব, তিনি মুক্তিকামী মানুষের প্রেরণা। সুতরাং
আপনাদের স্বজন হারানোর বেদনা, আপনাদের সহ্য শক্তি, সংগ্রাম এবং সাহসের প্রতি গণতান্ত্রিক আমি জনগণের পক্ষ থেকে আবারও জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। শহীদ পরিবারের সম্মানিত মায়েরা এবং প্রিয় ভাই ও বোনেরা, আজ আপনাদের সামনে আমি এবং আমরা সবাই আবারও একটি প্রত্যয় ব্যক্ত করতে চাই। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের যুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধাদেরকে যেমন বাংলাদেশ ভোলেনি, 2024 সালে দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধে বীর শহীদদেরকেও বাংলাদেশ কখনোই ভুলবে না। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশের বিভিন্ন স্থাপনা, সড়ক কিংবা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নামকরণের ইচ্ছে আমাদের আছে। প্রিয় সম্মানিত উপস্থিতিবৃন্দ, এতক্ষণ আলোচনায় ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন সংগ্রামের পূর্বাপর, জনগণের আত্মত্যাগ এবং বর্তমানের করণীয় সহ নানা বিষয়ে সম্মানিত আলোচকগণ বিস্তারিত বক্তব্য বা তাদের মতামত উপস্থাপন করেছেন। আলোচকদের বক্তব্যে যে সকল বিষয় উঠে এসেছে সেসব বক্তব্য আমি পুনরুল্লেখ করতে চাই না। তবে দেশ এবং জনগণের স্বার্থে যারা বিভিন্নভাবে আত্মত্যাগ করেছেন, তাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি শুধু আমাদের কিছু ভাবনা এবং পরিকল্পনা আপনাদের সামনে এবং আপনাদের মাধ্যমে বাংলাদেশের জনগণের সামনে তুলে ধরতে চাই সংক্ষেপে। প্রিয় ভাই ও বোনেরা, সম্মানিত অতিথিবৃন্দ, বাংলাদেশের ঘটনাবহুল ইতিহাসের আরেকটি ঐতিহাসিক রক্তাক্ত অধ্যায় ছিল জুলাই আগস্টের গণ অভ্যুত্থান। দীর্ঘ 1.5 দশকেরও বেশি সময় ধরে দেশ এবং জনগণের উপর চেপে বসা ফ্যাসিবাদ বিরোধী এই আন্দোলনে অসংখ্য মানুষ শহীদ হয়েছেন। গুম, খুন, অপহরণ, নির্যাতনের, নিপীড়নের হামলার শিকার হয়েছেন বহু মানুষ। ফ্যাসিবাদী শাসন শোষণে বিগত 1.5 দশকের গুম, খুন, অপহরণের তালিকা অনেক দীর্ঘ। শুধুমাত্র জুলাই আগস্ট আন্দোলনেই বিএনপির কমপক্ষে 422 জন সহ বিভিন্ন শ্রেণী পেশা মানুষ, ছাত্র জনতা, কৃষক, শ্রমিক, গার্মেন্টস কর্মী, নারী, শিশু এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে থাকা রাজপথের রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী সহ কমপক্ষে 1,500-এরও বেশি মানুষ শহীদ হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে 30,000-এর মতন মানুষ। এর মধ্যে চোখ কিংবা হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে 1,000-এরও বেশি মানুষ চিরতরে অন্ধত্ব কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন। মাত্র 36 দিনেই 4 বছরের শিশু আব্দুল আহাদ, 6 বছরের শিশু রিয়া গোপ সহ কমপক্ষে 136 জনের বেশি শিশু শহীদ হয়েছেন। এমন নৃশংস বর্বরতা ছিল অকল্পনীয়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, 71-এর স্বাধীন বাংলাদেশ, 75-এর 7ই নভেম্বরের আধিপত্য বিরোধী দাবিদার মুক্ত বাংলাদেশ, 90-এর স্বৈরাচার বিরোধী বাংলাদেশ এবং 2024-এর ফ্যাসিবাদ বিরোধী বাংলাদেশ। বাংলাদেশের ইতিহাসের প্রতিটি অধ্যায়ে এভাবেই শহীদ আবু সাইদ, ওয়াসিম, মুগ্ধের মতন হাজারো লাখো মানুষ অকাতরে জীবন দিয়েছেন, হতাহত হচ্ছেন আরো বহু। আমাদের প্রশ্ন, সকলের প্রশ্ন, মানুষ কি এভাবেই জীবন দিতে থাকবে তাহলে? এই মানুষগুলো কিন্তু কানাডার বেগম পাড়ায় অথবা মালয়েশিয়ায় সেকেন্ড হোম কিংবা সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার দাবিতে কিন্তু আন্দোলন করেনি। তাদের দাবি ছিল রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা। সম্মানিত অতিথিবৃন্দ, বর্তমানে ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে জনগণের সামনে একটি আধুনিক প্রত্যাশিত গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সুযোগ তৈরি হয়েছে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে যোগ্যতা এবং সম্মানের সঙ্গে টিকে থাকতে হলে অবশ্যই আমাদেরকে
এ সুযোগ কাজে লাগাতে হবে। আরো একবারের জন্য ভুল করা চলবে না। সুতরাং জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের প্রতি জবাবদিহিমূলক নির্বাচিত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে লাখো শহীদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ গড়ার মধ্য দিয়েই শহীদদের প্রতি আমাদের ঋণ পরিশোধের এখনই সময়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একটি দেশের জন্য 54 বছর কম সময় নয়। এই দীর্ঘ সময় জনগণের ত্যাগ, গৌরব, বিজয় আর নানা উত্থান পতনের ইতিহাস আমরা ভুলে যেতে চাই না। তবে হয়তোবা অযথা বিতর্ক কিংবা কূটতর্কে লিপ্ত থেকে সময় ক্ষেপণের চেয়ে বরং আমরা যারা দেশ এবং জনগণের কল্যাণে রাজনীতি করি, আমাদের এবার রাজনীতির অন্যতম প্রধান অঙ্গীকার নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি। আমাদের এবারকার অঙ্গীকার এই সকল কথাগুলো বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি। সম্মানিত অতিথিবৃন্দ, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, উন্নত বিশ্বে এখন আর শুধুমাত্র এই কয়টি মানুষের মৌলিক চাহিদা কিংবা মৌলিক অধিকার হিসেবে বিবেচিত নয়। বিশ্বের অগ্রগতির সঙ্গে সঙ্গে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। জননিরাপত্তা, জন অধিকার, বাক ও ব্যক্তি স্বাধীনতা, সম ও ন্যায্য অধিকার, পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব। বর্তমানে বিশ্বে এই বিষয়গুলোকে কিন্তু আর অবহেলার সুযোগ নেই। গ্লোবালাইজেশনের বর্তমান সময় সবার সামনে সম্ভাবনার সকল দ্বার উন্মুক্ত। জনগণ যাতে সকল সম্ভাবনাকে নিজেদের পক্ষে কাজে লাগিয়ে এবং লাগাতে পারে, রাজনীতিবিদ হিসেবে আমাদের অন্যতম প্রধানতম কর্তব্য হচ্ছে বিশেষ করে দেশের তরুণ জনশক্তিকে বা জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তি হিসেবে উপযুক্ত করে গড়ে তোলা। একই সঙ্গে রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত রাখা। সম্মানিত উপস্থিতিবৃন্দ, দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারলে এই জনসংখ্যায় জনসম্পদে রূপান্তরিত হবে। এই জনসম্পদই মাধ্যমে উন্নত বিশ্বে সামনে দৃষ্টান্ত হয়ে উঠতে পারে আমাদের প্রিয় মাতৃভূমি, প্রিয় বাংলাদেশ। এটি শুধু কথার কথা নয়, বরং আমরা যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের দৃষ্টিকোণ থেকে বিচার করি, তাহলে আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করার সকল সুযোগ এবং সম্ভাবনা আমাদের সামনেই বিদ্যমান। এখন শুধু প্রয়োজন সুষ্ঠু নীতিমালা প্রণয়ন এবং বাস্তবায়ন। এবং সেই লক্ষ্যকেই সামনে রেখেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের সহযোগী গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে বিএনপি 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছে। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি জনগণের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে জাতীয় সরকার গঠন করে দেশ এবং জনগণের উন্নয়নের প্রতিটি কর্মসূচির বাস্তবায়নের সর্বোচ্চ উদ্যোগ এবং প্রচেষ্টা গ্রহণ করবে। সম্মানিত উপস্থিতিবৃন্দ, একটি দুর্নীতিমুক্ত, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুমহান লক্ষ্যে দেশের গণতান্ত্রিকামী প্রতিটি ব্যক্তি ও প্রতিষ্ঠান, প্রতিটি রাজনৈতিক দল ঐক্যবদ্ধ। প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং কর্মসূচিগত পার্থক্যের কারণে কোনো কোনো ইস্যুতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য মনে হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমরা সবাই এক। হাজারো শহীদের রত্ন স্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী এই জাতীয় ঐক্য গড়ে উঠেছে। 5ই আগস্ট এর জ্বলন্ত উদাহরণ। প্রত্যেকটি ইস্যুতে প্রতিটি রাজনৈতিক দলের ঐক্যমত হওয়া জরুরি নয়, তবে অবশ্যই জাতীয় ইস্যুতে
জাতীয় স্বার্থে ঐক্যমত থাকাটাই সবচেয়ে বেশি জরুরি। এটি গণতন্ত্রের সৌন্দর্য। আগামী দিনে আর কোনো অপশক্তি যাতে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার দুঃসাহস না দেখায়, সংবিধান লঙ্ঘনকারী পতিত পরাজিত পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথাছাড়া দিয়ে উঠতে না পারে, দেশ এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে আর কেউ যাতে অপতৎপরতা চালাতে না পারে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের দল বিএনপি বিশ্বাস করে, এইসব বিষয় ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্য অটুট রয়েছে, ভবিষ্যতেও তা অটুট থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, আমি এবং আমার দল বিএনপি আমরা দেশে গণতান্ত্রিক রাজনৈতিক বিধি ব্যবস্থাকে এমন একটি চিরস্থায়ী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যেখানে রাজনৈতিক দল এবং সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার নিয়ন্ত্রক থাকবে জনগণ। জনগণই তাদের রাজনৈতিক ক্ষমতা প্রয়োগ করে স্থানীয় সরকার থেকে কেন্দ্রীয় সরকার প্রতিটি পর্যায়ের প্রতিনিধি নির্বাচন করবে। জনগণের নির্বাচিত সরকার জনপ্রত্যাশা পূরণে ব্যর্থ হলে নির্ধারিত মেয়াদের পর সেই সরকার পরিবর্তনের ক্ষমতাও জনগণের হাতে থাকবে। জনগণের রাজনৈতিক ক্ষমতা নিশ্চিত করে এভাবে জনপ্রতিনিধিদেরকে জনগণের মুখাপেক্ষী করে দেওয়া গেলে রাষ্ট্র এবং রাজনীতিতে দুর্নীতি এবং দুর্বর্তনের প্রবণতা কমে আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সম্মানিত অতিথিবৃন্দ, ফ্যাসিবাদের পতনের পর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকার জনগণের বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার জন্য জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সক্রিয় রয়েছে। একই সঙ্গে রাষ্ট্র ও রাজনীতির সংস্কার কার্যক্রমের পাশাপাশি বিতাড়িত ফ্যাসিস্ট বিচার কার্যক্রমও শুরু করেছে। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার এবং বিচার কার্যক্রম চলমান প্রক্রিয়া। রাষ্ট্র এবং সমাজে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত রাখার স্বার্থে জনরায় নির্বাচিত ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারও অন্তর্বর্তীকালীন সরকারের শুরু করা কার্যক্রম অব্যাহত রাখবে, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সুতরাং একটি ইস্যুকে আরেকটি ইস্যুর সঙ্গে শর্তের বেড়াজালে আবদ্ধ না করে ফেলা যৌক্তিক বলে গণতান্ত্রিক আমি জনগণ বিশ্বাস করে বা মনে করে। প্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিয় রাজনৈতিক সহকর্মীবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কার্যক্রমে বিভিন্ন রাজনৈতিক দল চিন্তা ভাবনা করেই সংস্কার প্রস্তাব দিয়েছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, দেশ এবং জনগণের কল্যাণে প্রতিটি রাজনৈতিক দলই যার যার বিবেচনায় উত্তম প্রস্তাবটাই উপস্থাপন করেছেন। তবে প্রস্তাব ভালো হলেও সকল প্রস্তাব বাংলাদেশের প্রেক্ষাপটে বা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জন্য উপযোগী কিনা সেটি বিবেচনা করার জন্য আপনাদেরকে আমি বিনীত আহ্বান জানাবো। কোন কোন রাজনৈতিক দল সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার দাবি তুলেছেন। বিশ্বের কোন কোন দেশে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার বিধান রয়েছে, তবে বাংলাদেশের বিদ্যমান বাস্তবতায় এবং ভৌগোলিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মুহূর্তে বাংলাদেশের জন্য এই ব্যবস্থাটি কতটুকু উপযোগী অথবা উপযোগী কিনা সেটি গুরুত্বের সঙ্গে ভেবে দেখা জন্য আমি সকলের প্রতি অনুরোধ রাখব। বাংলাদেশের গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত রাখতে হলে, বাংলাদেশকে তাবেদার মুক্ত রাখতে হলে এই মুহূর্তে জনগণের ঐক্য সবচাইতে বেশি প্রয়োজন। কিন্তু সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা দেশে ঐক্যের পরিবর্তে বিভক্তিমূলক সমাজ এবং অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে কিনা এই বিষয়গুলো গুরুত্ব সহকারে আরো একবার ভেবে দেখার জন্য আমি সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বিনীত আহ্বান এবং অনুরোধ করব। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তেই পতিত পরাজিত
পলাতক ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা এই বিষয়টিও আমাদের প্রত্যেকের অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার। আমি মনে করি নিত্য নতুন ইস্যু যদি আমরা সামনে নিয়ে আসতে থাকি, এর সুযোগে ষড়যন্ত্রকারীরা আবারও মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে। গণতান্ত্রিক রাজনৈতিক দলের প্রিয় সহকর্মীবৃন্দ, অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে জনগণের প্রতিদিনের সমস্যা সমাধান লাঘব করা সম্ভব নয়। জনগণের সমস্যা সম্ভাবনার কথা তাদের কাছে পৌঁছানোরও তেমন কোনো মাধ্যম নেই রাজনৈতিক দলগুলোর যেমন থাকে। সুতরাং সংস্কারের ইস্যু নিয়ে আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যস্ত রাখি, তাহলে হয়তোবা সেটি জনগণকে তাদের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত রাখতে পারে। যেসব বীর সন্তানেরা বাংলাদেশের জন্য অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, যেসব মানুষগুলো চোখ হারিয়ে চিরতরে অন্ধ হয়ে গিয়েছেন, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, মাসের পর মাস বাধ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তাদের এই আত্মত্যাগকে বিবেচনায় নিয়ে আমি বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতা কর্মী এবং সমর্থক শুভাকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করে একটি আহ্বান জানিয়ে বলতে চাই, আসুন আমরা যিনি যার ইচ্ছা মতন শর্তের তালিকা না বাড়িয়ে শহীদদের চেতনায় বাংলাদেশকে উপলব্ধি করি। চোখ হারানো যোদ্ধার অন্তর্দৃষ্টি দিয়ে বাংলাদেশকে দেখার চেষ্টা করি। চিকিৎসাধীন এবং আহতদের আর্তনাদের সঙ্গে একত্রিত হয়ে শহীদদের আকাঙ্ক্ষার আলোয় বাংলাদেশকে আমরা গড়ে তুলি। প্রিয় সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় উপস্থিতিবৃন্দ, রাজনৈতিক আমন্ত্রিত নেতৃবৃন্দ, প্রতিশোধ প্রতিহিংসা নয়, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য শুরু হোক আলোর প্রতিযোগিতা, শুরু হোক ভালোর প্রতিযোগিতা। ফ্যাসিবাদদের অন্ধকার থেকে মুক্ত হয়ে গণতন্ত্রের আলোয় ফিরুক বাংলাদেশ। আমি আবারও আল্লাহর দরবারে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। চিকিৎসাধীন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। গণ অভ্যুত্থানের বছর পূর্তির মাসব্যাপী আজ শুভ উদ্বোধন হলো। মাসব্যাপী আমাদের আরো কর্মসূচি রয়েছে। এই সকল কর্মসূচিগুলো সুন্দরভাবে সফলভাবে অনুষ্ঠিত হোক সেই কামনা করে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। একই সাথে আজকের প্রথম দিনের এই অনুষ্ঠান সফল করার জন্য যারা কষ্ট করেছেন, এই আয়োজকদের সকলকে, আজকের এই অনুষ্ঠানের বা এই কমিটির যে আহ্বায়ক আছেন তাকে সহ প্রত্যেকটি কর্মী যারা কষ্ট করেছেন, যারা সফল করেছেন, ঘরের ভেতরে এবং ঘরের বাইরে প্রতিটি মানুষকে আমি জানাই আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা রেখে সকলের কাছে বিদায় নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে। নীরবতায় যার দৃঢ়তা, সহনশীলতা যার সৌন্দর্য, পরিমিতি বোধে যিনি অনন্য, স্বৈরাচারের শত অত্যাচারেও যিনি অপরাজেয়, নির্যাতনের সমস্ত ঘানি ঘাড়ে টেনে নিয়ে যিনি দৃঢ়তার সাথে এই দলটিকে ধরে রেখেছেন, আপসহীনতা শব্দটি যার নামের সমার্থক, ২০ কোটি মানুষের অভিভাবক বেগম খালেদা জিয়া আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এই মুহূর্তে আমাদের সমাপনী বক্তব্য দিবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী,
আসসালামু আলাইকুম। রক্তস্নাত জুলাই আগস্ট 1 বছর পর আমাদের মাঝে ফিরে এসেছে। দীর্ঘ 16 বছর ফ্যাসিস্টদের নির্মম অত্যাচার, নির্যাতন, গ্রেফতার, হত্যা, খুনের মাধ্যমে গণতন্ত্রকে ধ্বংস করে এবং এক দলীয় শাসন ব্যবস্থা চিরস্থায়ী করতে চেয়েছিল আওয়ামী শাসক গোষ্ঠী। ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদদের পতন ঘটেছে, সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে বাংলাদেশকে গড়বার। এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের জানাচ্ছি আন্তরিক শ্রদ্ধা, আহতদের সমবেদনা। তাদের এই আত্মত্যাগ জাতি চিরকাল মনে রাখবে। গুম, খুন, বিচার, বহির্ভূত হত্যার শিকার যারা হয়েছেন তাদের তালিকা প্রস্তুত করতে হবে। দ্রুত বিচারের ব্যবস্থা ও রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করতে হবে। প্রতিটি পরিবারের সম্মানজনক পুনর্বাসন ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। প্রিয় দেশবাসী, আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার, তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। বীরের এই রক্তস্রোত, মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায় তা নিশ্চিত করতে হবে। ঐক্য বজায় রাখতে হবে। আসুন আমরা সবাই মিলে শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবায়িত করি কোটি মানুষের নতুন বাংলাদেশের নির্মাণের স্বপ্নকে। আল্লাহ হাফেজ।